আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের দুটি গুরুত্বপূর্ণ রুল ডিসকাস করব। এগুলো হচ্ছে ডু, অলদো, সাবঅর্ডিনেটিং কনজাংশনস এবং ডেসপাইট বা ইনস্পাইট অফ, প্রিপজিশন অফ কনসেশন। ডিয়ার লার্নার্স, ডু, অলদো, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর অর্থ হচ্ছে যদিও বা সত্ত্বেও, এবং ডেসপাইট বা ইনস্পাইট অফ এই প্রিপজিশন গুলোর অর্থ যদিও বা সত্ত্বেও। তাহলে প্রিপজিশন এবং কনজাংশন অর্থ কিন্তু একই। ডু, অলদো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং ডেসপাইট বা ইনস্পাইট অফ এই প্রিপজিশন গুলো কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। যেমন কোনো বাধা থাকা সত্ত্বেও কোনো কাজ ঘটে থাকে, বা আবার সুবিধা থাকা সত্ত্বেও কোনো কাজ ঘটে না বা হয় না। এরকমের সেন্টেন্স গঠন করার জন্য ডু, অলদো কনজাংশন দিয়ে ক্লজ গঠন করতে হয় এবং ডেসপাইট বা ইনস্পাইট অফ প্রিপজিশন দিয়ে ফ্রেজ গঠন করতে হয়। ডিয়ার লার্নার্স, কনজাংশন গুলো এবং প্রিপজিশন গুলো অর্থের দিক থেকে মিল থাকলেও গঠনে পার্থক্য রয়েছে। যেমন গঠনটি কি? যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন ডু, অলদো দিয়ে ক্লজ গঠন করতে হবে তখন এগুলো ক্লজের শুরুতে বসে, অর্থাৎ এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে। কিন্তু ডেসপাইট বা ইনস্পাইট অফ প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে বা প্রনাউন বসে বা ভার্ব প্লাস আইএনজি বসে। কনজাংশন দিয়ে ক্লজ গঠন করতে হয় আর প্রিপজিশন দিয়ে ফ্রেজ গঠন করতে হয়। ডিয়ার লার্নার্স, এখন দেখব ডু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হয়। একটি বোর্ড কোশ্চেন এখন সলভ করব। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। ডু ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এটির আয়তন ছোট। তাহলে ডিয়ার লার্নার্স, দুযুক্ত অংশকে যদি দুযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয়, যদি দুযুক্ত অংশটি দেওয়া থাকে, এখানে যদি একটি প্রবলেমের কথা উল্লেখ থাকে, যে প্রবলেমের কারণে যে কাজটি বা যে ঘটনাটি ঘটার কথা না, সে ঘটনাটি লিখতে হবে একটি সেন্টেন্স আকারে বা ক্লজ আকারে। যেমন ডু ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এদেশের আয়তন ছোট, তাহলে এখানে জনসংখ্যা বেশি হওয়ার কথা না, তাহলে কিন্তু লিখতে হবে জনসংখ্যা বেশি। বিপরীত ঘটনাটি লিখতে হবে ক্লজ আকারে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। যেমন ইট সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব, ইট হ্যাজ অবজেক্ট হচ্ছে এ লার্জ পপুলেশন, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এদেশটির আছে বৃহৎ জনসংখ্যা। ডিয়ার লার্নার্স, দুযুক্ত অংশে যে প্রবলেমটি থাকবে, এই প্রবলেমটির কারণে যে ঘটনাটি ঘটার কথা না, এরকমের ঘটনা লিখতে হবে যে ঘটনাটি ঘটার কথা না, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, অর্থাৎ একটি ক্লজ গঠন করে, যেহেতু ডু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, আরেকটি সেন্টেন্স দেখব। দিনাজপুর বোর্ড 2025 সালে, যেটি এইচএসসি বোর্ড পরীক্ষাতে এসেছিল। যেমন ডু আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, দুযুক্ত অংশে একটি সমস্যার কথা বলা আছে। ডু আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, যদিও কি সকালে ওঠা কঠিন। তাহলে সকালে ওঠা যদিও কঠিন, তাহলে যদিও কঠিন, যেটি হওয়ার কথা না সেটি এখানে লিখতে হবে। যদিও কঠিন, তাহলে আমি সকালে ঘুম থেকে ওঠার কথা না, কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠি। বিপরীত ঘটনাটি ক্লজ আকারে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অতিরিক্ত অংশ দিয়ে। যেমন যেহেতু ডু আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, যদিও বা যদিও সকালে ঘুম থেকে ওঠা কঠিন, আই রাইজ আর্লি, আমি সকালে ঘুম থেকে উঠি। ডিয়ার লার্নার্স, যদি দুযুক্ত অংশে প্রবলেমের কথা থাকে, সে প্রবলেমের কারণে যেটি হওয়ার কথা না, সেই রকমের একটি ঘটনা লিখতে হবে ক্লজ আকারে, যেহেতু ডু হচ্ছে কনজাংশন। ডু দিয়ে আমরা দেখলাম কিভাবে বোর্ডে ইনকমপ্লিট সেন্টেন্স এসেছিল। এখন দেখব অলদো দিয়ে কিভাবে সেন্টেন্স এসেছিল। অলদো এবং ডু এর মধ্যে পার্থক্য কি? অলদো এবং ডু এর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হচ্ছে ডু ব্যবহার হয় ক্যাজুয়ালি, সাধারণভাবে বা ইনফরমালি, আর অলদো ব্যবহার হয় ফরমালি বা একাডেমিক্যালি।
এইটুকু পার্থক্য, অর্থের দিক থেকে গঠনের দিক থেকে কোনো পার্থক্য নেই। ডিয়ার লার্নার্স, অলদো যুক্ত অংশটি যদি দেওয়া না থাকে, যেমন এখানে যদি এমন একটি কাজের কথা উল্লেখ থাকে, যেমন আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, আমি কঠোর পরিশ্রম করি, যে প্রবলেমের কারণে কঠোর পরিশ্রম করার কথা না, সে সেই এরকমের একটি প্রবলেম ডু অলদোর পরে লিখতে হবে। যেমন যে প্রবলেমটি থাকলে আমি কাজটি করতে পারতাম না, সে প্রবলেমটি এখানে লিখতে হবে, কিন্তু আমি কাজটি করতে পারি। যেমন আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, অলদো যদিও আই এম নট ভেরি স্ট্রং, যদিও আমি অনেক বেশি সামর্থ্যবান বা শক্তিমান নয়। তাহলে এখানে একটি কাজের কথা উল্লেখ আছে ক্লজ আকারে বা সেন্টেন্স আকারে, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করি। তাহলে যে সমস্যাটি থাকলে আমি কঠোর কাজ করতে পারতাম না, সেই সমস্যাটি এখানে লিখতে হবে। অর্থাৎ যে সমস্যাটি থাকলে পারতাম না, সেই সমস্যাটি লিখতে হবে, কিন্তু আমি পারি। যেমন অলদো আই এম নট ভেরি স্ট্রং, যদিও আমি খুব বেশি সামর্থ্যবান নয়, আমি খুব বেশি সামর্থ্যবান নয় না থাকার পরে, না থাকার ফলে কিন্তু আমি কাজটি করতে পারতাম না, কিন্তু কাজটি করতে পারি, কাজটি করতে পারি একটি সমস্যা থাকার পরেও। সেই সমস্যাটি ডু অলদো বা ডু এর পরে সেন্টেন্স আকারে লিখতে হবে। যেমন আরেকটি সেন্টেন্স দেখবো, কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, কঠোর পরিশ্রম করেছিলাম। যে সমস্যাটি থাকলে আমি কঠোর পরিশ্রম করতাম না, সে সমস্যাটি অলদোর পরে লিখতে হবে। যেমন অলদো আই কুড নট সাকসিড, যদিও আমি সফল হতে পারতাম না। তাহলে সফল হতে পারতাম না, এটা একটি সমস্যা, সমস্যা থাকার পরেও আমি কঠোর পরিশ্রম করেছিলাম। ডিয়ার লার্নার্স, তাহলে অলদো যুক্ত অংশে এমন একটি সমস্যা যুক্ত করতে হবে, যে সমস্যাটি থাকলে কাজটি পারার কথা না, কিন্তু কাজটি আমি করেছি। আর এর আগে দেখিয়েছি অলদো যুক্ত অংশ একটি সমস্যা যখন থাকে, যে সমস্যাটি থাকলে কাজটি পারার কথা না, সে কাজটি আমরা উল্লেখ করেছি সেন্টেন্স আকারে বা ক্লজ আকারে। অলদো এবং দো দিয়ে কিন্তু অসংখ্যবার 2016 থেকে 2025 সাল পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষাতে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করার জন্য এসেছিল। কয়েকটি উদাহরণ মাত্র দেখিয়েছি, বাকিগুলো এই সিস্টেমে সহজেই করা সম্ভব হবে। ডিয়ার লার্নার্স, এখন দেখব প্রিপজিশন ডেসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। নিয়ম বা সিস্টেম কিন্তু একই, অর্থাৎ ডেসপাইটের পরে, ডেসপাইটের অংশে যদি খালি থাকে, তাহলে ডেসপাইটের পরে এমন একটি সমস্যার কথা লিখতে হবে, যে সমস্যাটি থাকলে যে কাজটি করার বা পারার কথা না, সে কাজটি করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দেরকে সাহায্য করে। তাহলে কোন সমস্যাটি থাকলে সে তার আত্মীয়দেরকে সাহায্য করতে পারত না? যেমন ডেসপাইট সত্ত্বেও, ডিফিকাল্টিস মানে কি? জটিলতা। জটিলতা সত্ত্বেও, জটিলতা সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভ, সে তার আত্মীয়দেরকে সাহায্য করে। ডিয়ার লার্নার্স, তাহলে সে তার আত্মীয়দেরকে সাহায্য করে, এখানে কাজটির কথা উল্লেখ আছে, তাহলে যে সমস্যাটি থাকলে সাহায্য করতে পারত না, সেই সমস্যাটি এখানে উল্লেখ করতে হবে। একটা বিপরীত ঘটনা উল্লেখ করতে হবে। একটি সমস্যা থাকলে সে সাহায্য করতে পারত না, কিন্তু এই সমস্যাটি উল্লেখ করতে হবে, যে সমস্যাটি থাকলে সাহায্য করতে পারত না। তাহলে despite difficulties, তার সমস্যা থাকা সত্ত্বেও he helps his relatives, সে তার আত্মীয়দেরকে সাহায্য করে। তারপর in spite of দিয়ে কিন্তু একই ভাবে বাক্য গঠন করতে হবে, শুধু পার্থক্য হচ্ছে in spite of হচ্ছে ফর্মালি বা একাডেমিক্যালি ব্যবহার হয়, আর despite ব্যবহার হয় ইনফর্মালি বা ক্যাজুয়ালি বা সাধারণভাবে। তাহলে in spite of অংশে যদি প্রবলেমের কথা থাকে, তাহলে পরবর্তী অংশে এমন একটি সেন্টেন্স লিখতে হবে, যে প্রবলেমের কারণে এই ঘটনাটি ঘটার কথা না। যেমন in spite of all facilities, তার সকল সুবিধা থাকা সত্ত্বেও। তাহলে এখানে সুবিধা আছে, যে সুবিধার কারণে সে কাজটি করার কথা, সে কাজটি সে করবে না। যেমন in spite of having all facilities, তার সকল সুবিধা থাকা সত্ত্বেও the boy, বালকটি could not succeed, সে সফল হতে পারে নাই।
তাহলে যে সুবিধাটি থাকার কারণে সে সফল হতে পারত, এটির বিপরীত ঘটনা লিখতে হয়েছে যে তার সুবিধা ছিল কিন্তু সে সফল হতে পারে নাই। নেক্সট সেন্টেন্স ময়মনসিংহ ২০২৪ সালের কোয়েশ্চেনটি দেখি। যেমন ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস। ফেসিং মানে মোকাবেলা করা, সো মেনি ড্রব্যাকস মানে বাধা বা প্রবলেম বা সমস্যা। ইন স্পাইট অফ ফেসিং মোকাবেলা সত্ত্বেও, সো মেনি প্রবলেমস অনেক সমস্যা, ইন লাইফ জীবনে। তাহলে জীবনে অনেক সমস্যা মোকাবেলা সত্ত্বেও যেটি করার কথা না সেটি এখানে লিখতে হবে। যেমন হি সাকসিডেড আলটিমেটলি, সে সবশেষে সফল হয়েছিল। বিপরীত একটি ঘটনা লিখতে হবে। অর্থাৎ যে সমস্যাগুলো থাকা সত্ত্বেও সে সফল হয়েছিল, যেটা হওয়ার কথা না সেটি লিখতে হবে। হি সাকসিডেড আলটিমেটলি। ডিয়ার লার্নার্স, যশোর বোর্ড ২০২৫ সালে যে কোশ্চেনটি এসেছিল, ইন স্পাইট অফ হিজ বিং পোর, তার গরিব হওয়া সত্ত্বেও, তার গরিব হওয়া সত্ত্বেও যেটি হওয়ার কথা না সেটি লিখতে হবে। গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। গরিব হওয়া সত্ত্বেও সে সৎ হওয়ার কথা ছিল না কিন্তু সে সৎ। ডিয়ার লার্নার্স, এভাবে ইন স্পাইট অফ অংশে যে প্রবলেম দেওয়া থাকে, যে প্রবলেমের কারণে যেটি হওয়ার কথা না সেটি লিখতে হবে। আর যদি ঘটনাটি দেওয়া থাকে তাহলে প্রবলেমটি লিখতে হবে ইন স্পাইট অফ অংশে, তবে ইন স্পাইট অফ এর সঙ্গে সেন্টেন্স লেখা যাবে না, সেখানে লিখতে হবে ফ্রেজ, অর্থাৎ প্রিপজিশনের পরে নাউন, প্রনাউন বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে ফ্রেজটি গঠন করতে হবে। ইন স্পাইট অফ দিয়েও কিন্তু ২০১৬ থেকে ২৫ সাল পর্যন্ত অসংখ্যবার এইচএসসি বোর্ড পরীক্ষাতে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করার জন্য এসেছিল। ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসটি হবে কমপ্লিটিং সেন্টেন্সের সর্বশেষ ক্লাস। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।